রবীন্দ্র সদন কলেজে ফটোগ্রাফি ফিল্ম মেকিং এর উপর 4 দিনের কর্মশালার সমাপ্তি। করিমগঞ্জের রবীন্দ্র সদন কলেজে ফটোগ্রাফি ফিল্ম মেকিং ইত্যাদি বিষয়ের ওপর 4 দিনের কর্মশালার পরিসমাপ্তি ঘটে শনিবার। মাস কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপনায় গত 15ই মে এই কর্মশালার সূচনা হয়। প্রথম দিনে নির্ধারিত বিষয়বস্তুর উপর বক্তব্য তুলে ধরেন বিশেষ আমন্ত্রিত অতিথি অভিলাষ চৌধুরী। দ্বিতীয় দিনে মাসকমের সঙ্গে ফটোগ্রাফি, জার্নালিজম এবং চলচ্চিত্র নির্মাণের বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন কলেজের মাসকম বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর এইচ.এম. বজলুল নূর। তৃতীয় দিনের কর্মশালায় ছিল সেমিনার এবং স্টুডেন্টস পার্টিসিপেশন। আজ ছিল কর্মশালার শেষ দিন। এদিন কর্মশালায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি কলেজের এক প্রাক্তনী ছাত্রীকে মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এই কলেজ থেকেই মাসকম বিষয় নিয়েই 2023 সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন সুস্মিতা দাস। বর্তমানে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং নিউজ রিডার হিসেবে কর্মরত রয়েছেন। তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। সুস্মিতা তার বক্তব্যে শিক্ষাগুরু ডক্টর এইচ.এম. বজলুল নূর তার মা বাবার অবদানের কথা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতা পেশায় আসার পেছনে আরেক শিক্ষাগুরু সাংবাদিক মৃণাল সরকারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরীর প্রশংসা করে বলেন, তিনি যদি প্ল্যাটফর্ম না দিতেন তাহলে হয়তো নিজেকে তুলে ধরার সুযোগ পেতেন না। বক্তব্যে তিনি সাংবাদিকতা পেশার বিভিন্ন আনুষঙ্গিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। এদিন কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস, ডক্টর এইচ.এম. নূর এল মার তাদের বক্তব্যে প্রাক্তন কলেজ ছাত্রী সুস্মিতার প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে বিখ্যাত ফটোগ্রাফার দেবেন্দু দাসও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। আদরের স্নেহা কথা শুরুতেই প্রথমেই এই কলেজকে প্রণাম। আজ আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি, কেননা এরকম সেই প্রতিষ্ঠানে এসে আজকে আমি অতিথি রূপে এসেছি। যদিও অতিথি হয়ে আসার বয়স বা অভিজ্ঞতা কোনোটাই হয়নি আমার, তবুও নিজেকে আজকে আমি খুব ভাগ্যবতী মনে করছি। আমি এই কলেজ থেকে ডিগ্রি পাস করেছি। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেই সাবজেক্টে আজ আমার পেশায় পরিণত হয়েছে। আমার সামনে আছেন নোট স্যার। নোট স্যারের অন্নপূর্ণা মিসের সহায়তায়, সাহায্যে, আশীর্বাদে আজ আমি এই কঠিন সাবজেক্টটিকে এত সহজভাবে নিতে পেরেছি। মিস আর স্যার যদি না থাকতেন হয়তো আমি এতটুকু পথ এগোতে পারতাম না। স্যার আমাকে বললেন যে কিভাবে নিউজ পড়তে হয়, মাস কমিউনিকেশন কি, সাংবাদিকতা কি, রিপোর্টার কি, ওটা সম্বন্ধে বলবো। আমার থেকে বেশি আরো স্যার জানেন। আমি যতটুকু এখন অব্দি জেনেছি, শিখছি তো প্রতিদিন। আজও আমি আরেকবার বলবো আমি ভাগ্যবতী, কারণ এসে আমি ফটোগ্রাফি সম্বন্ধে অনেক কিছু জেনেছি খুব কম সময়ে। নিউজ রিডার হতে হলে তোমার মধ্যে কিছু কিছু জিনিস থাকতে লাগবে। তোমার বোল্ডনেসটা তোমার মধ্যে থাকতে লাগবে, তোমার গলার আওয়াজ সুন্দর হতে লাগবে। সব থেকে বড় জিনিস একটা সাংবাদিক হতে গেলে যেটা লাগে ওটা হলো গিয়ে ধৈর্য। ধৈর্য যদি না থাকে তুমি এগোতে পারবে না। খুব ঝুঁকি নিয়ে, খুব বেশি ঝুঁকি নিয়ে এই যদি তোমার সাংবাদিক হতে লাগে তোমার ভাষা জানতে লাগবে, শব্দ জানতে লাগবে। অনেক সময় যখন মনে খুব বেশি আনন্দ কাজ করে না, তখন শব্দ আর ভাষাগুলো এলোমেলো হয়ে যায়। ঠিক এমনটা আমার ক্ষেত্রে হচ্ছে এখন। কি বলবো বুঝতে পারছেন। একটা সময় আমি ওইখানে বসেছিলাম, লাস্ট আমি এই স্টেজ থেকে আমি একটা প্রাইজ নিয়ে যাই গানের কম্পিটিশনের। আর আজকে আমি ওই জায়গায় এসে আপনাদের সাথে, তোমাদের সাথে, স্যারদের সামনে কথা বলছি। যদিও বড়দের সামনে কথা বলার বয়স তো আমার এখনো হয়। যদি সাংবাদিক হতে লাগে তোমাদের ভাষা জানতে লাগবে, শব্দ জানতে লাগবে, বইপত্রগুলো পড়তে লাগবে, বইপত্র ঘাটাঘাটি করতে লাগবে। মাস কমিউনিকেশন
কমিউনিকেশন আমি বলবো একটা টাফ সাবজেক্ট, আমি বলবো, কারণ আমার প্রথমে ওটা টাফ লেগেছিল, আমার কাছে ওটা একটা টাফ সাবজেক্ট। কিন্তু আমার মধ্যে একটা জিনিস ছিল, ওইটা হলো গিয়ে অ্যাটেন্টিভ ওয়ার্ক কনসেন্ট্রেশন, একাগ্রতা যেটাকে বলে, ওইটা হয়তো আমার মধ্যে ছিল, আর ছিল বলে হয়তো আর স্যার আর মিসদের সহায়তার আশীর্বাদে হয়তো আমি জিনিসটাকে খুব সহজভাবে নিতে পেরেছি। তোমরা খুব বেশি বই পড়বে, শব্দ জানবে, খুব বেশি বই পড়বে, শব্দ জানবে, বাকি তো স্যার আছে। আমি আমার জীবনের কিছু মেমোরি শেয়ার করতে চাই। এই কলেজে এসে নোট স্যারের সাথে পরিচয় মাস কমিউনিকেশনের টিচার হিসাবে। এখন আমার যদি কোনো সময় ডিসিশন নিতে লাগে আমার জীবনের, আমি বাবা মার পরেই যদি কাউকে জিজ্ঞেস করি আমার স্যার। অনেকে বলেন যে বাবা মার ঋণ শোধ করা যায় না, আমি বলবো আমি আমার জীবনে এখন অব্দি 4 জনের ঋণ শোধ করতে পারবো না। আমার বাবা, আমার মা, আমার নোট স্যার, করিমগঞ্জের চেনা সাংবাদিক মৃণাল সরকার, মৃণালদার, ওনাদের 4 জনের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। স্যারের সাথে আমার পরিচয় হয় কলেজে এসে স্যার হিসেবে। স্যারের কাছে আমি আমার বড় ভাই, আমার দাদা হিসেবে আমি স্যারকে পাই। যখনই কোনো বিপদে পড়ি, প্রবলেমে পড়ি, অসুবিধায় পড়ি, মনে দুঃখ হয়, স্যারকে একবার ফোন করে বলি, স্যার এরকম হয়েছে, তোমার ব্যস্ততা জীবনের মধ্যে 10 মিনিট যদি আমাকে দাও, স্যার আমাকে 20 মিনিট সময় দেয়। তার জন্য এই মঞ্চে দাঁড়িয়ে স্যারের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমার দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক শ্রদ্ধেয় হবিবুর রহমান চৌধুরী মহাশয়, আমার জেঠু, আমি ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। উনার আশীর্বাদ সহায়তা ছাড়া আমি এতটা পথ এগোতে পারতাম না। নোট স্যার হয়তো তোমাদের, আমি আমার ছোট বোনদেরকে বলছি, তোমাদের হয়তো একটা কথা ক্লাসে খুব খুব কমন একটা স্যারের কথা, ভালো মানুষ হও আগে, বলেন কি বলেন না? যখন আমি প্রথম ক্লাসে ঢুকি, 6 দিনের মধ্যে 3 দিন আমাদের অনুপূর্বা ম্যামের ক্লাস ছিল, 3 দিন স্যারের ক্লাস ছিল। 6টা চ্যাপ্টার থাকলে 3টা মিসে 3টে স্যারের। 6 মাসের সিলেবাস, সময় থাকে সেমিস্টার, 4 মাসের মধ্যে মিসের কোর্স কমপ্লিট, 2 মাস আমরা এক্সাম দিই, কিন্তু স্যারের কোর্স কমপ্লিট হয় না। স্যার হেসে জীবনে 20 বছরে পড়াশোনা করছে, 30 বছরে 35 বছরে কিভাবে তোমার জীবনটা যাবে ওইটা সম্বন্ধে স্যার সবসময় লেকচার দিতেন। ছোট মুখে বড় কথা, স্যার ক্ষমা করবেন, না বলে পারছি না, মনে ছিল, সুযোগ পেয়েছে বলার বলছি আজকে। স্যার তখন 25 বছর আর 30 বছরে আসার পর কিরকম জীবনটা তোমার ফেস করতে লাগে ওইটা শেখাতেন। স্যার যাওয়ার পর, স্যার সরি দুঃখিত, স্যারকে অনেক সময় বড় কথা বলেছি, ছোট মুখে বড় কথা, কি স্যার শুধু এসে সিলেবাস কমপ্লিট করায় না, ব্যাক লাগলে তো আসাম ইউনিভার্সিটির ব্যাক লাগবে না। আর আমার মনে হয় মাস কমিউনিকেশনের মধ্যে আমরা দুজনই আছি যাদের মানে আমাদের 3 বছরের একটাও ব্যাক নেই মাস কমিউনিকেশনে। স্যার যখন বলতেন ভালো মানুষ হো, বলতাম কোর্স তো কমপ্লিট করার না, এসে বলে ভালো মানুষ হো। সবসময় শুধু বলে জীবনে ভালো মানুষ হো আর বড় মনের মানুষ হো। আর স্যার শুধু একটা জিনিসই বলতেন যে আমি তো কিছু জানি না, যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করে, কিছু তো জানি না, জানার তো অনেক কিছু বাকি আছে। স্যার ক্লাস থেকে যাওয়ার পর স্যারের নামে অনেক বদনাম করেছি, কিন্তু এখন মনে পড়ে যে ওই সময় যে স্যার আমাকে, আজকে আমার বয়স 23 বছরে আজকে আমি ছোটখাটো অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বাবা মার আশীর্বাদে, স্যারদের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায়। স্যারকে তখন বলতাম 25 বছরে 23 বছরে আসার পর কি আর এমন হবে দেখা যাবে, কিন্তু আজকে আমি বুঝি স্যার যদি ওই সময় না বোঝাতেন এতটা পথ তো এগোতে আমিও সহজভাবে পারতাম না। স্যারকে ওই দিন ফোনে বলছিলাম, স্যার আপনাকে খুব গালিগালাজ করেছি পিছন দিকে, কিন্তু বুঝিনি যে এই কথাগুলো একটা সময় জীবনে সত্যি লাগে। এখানের মধ্যে 80% আমার বোনরা বলবে রবীন্দ্রনাথকে আমরা ভালোবাসি না, রবীন্দ্রনাথের গান পছন্দ না, আমাদের ডিজে পছন্দ আর ফক সং পছন্দ। আমিও ফক সং এ গান করি, আমি ফক সং এর টিচারও। কিন্তু একটা এইজ আসে আমাদের যখন আমরা রবীন্দ্রসঙ্গীতকে, রবীন্দ্রনাথের গান আর কবিতাকেই পছন্দ করি। স্যারকে তখন ভালো লাগতো না, এখন এই বয়সে এসে স্যারকেই ভালো লাগে। স্যারের সেই কথাগুলো আজও মনে পড়ে। স্যার জানি না তোমাদেরকে বলেছেন কি না, আমাদেরকে স্যার সবসময় বলতেন রাস্তায় যদি অ্যাম্বুলেন্স দেখো, ওই মানুষটা তখন সব থেকে বেশি কিসের দরকার?
ক্লাসে অনেকজন অনেক কিছু বলেছে, হসপিটাল, মানি, ব্লাড, টাকা পয়সা। স্যার সবের কথা শুনেছেন, শোনার পর একটা সময় বলবেন মানুষটার তখন সব থেকে বেশি দরকার দোয়ার। যখনই অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসবে সাথে সাথে বলবে যে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে সেই মানুষটা যেন সুস্থ হয়ে ওর ঘরে ফিরে আসে। স্যারের অবদান তো শোধ করা, স্যারের ঋণ শোধ করা আমার দ্বারা সম্ভব না, কিন্তু স্যারের জন্য একটা কথাই বলবো, একটা দুটা লাইন বলবো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। মানুষ শিব মন্দির দেখলে, দুর্গা মন্দির দেখলে প্রণাম করে। আমি আজও যখন ফ্রন্টিয়ারের সাইডের দিকে যাই স্কুটিটা থামিয়ে প্রণাম করি। আর যখনই আরএস এর সামনের দিকে প্রত্যেকদিন আমি টিলাবাজার অফিসে প্রত্যেকদিন কাজ করতে যাই, এখন আমি এই প্রোগ্রাম সেরে আমি আমার অফিসেই যাব, প্রত্যেকদিন রবীন্দ্র সদনকে দেখে মাথাটা একবার নিচু করে যাই, কারণ মাস কমিউনিকেশনটা এখান থেকেই পাস করেছি আর এখান থেকে সবকিছু পেয়ে আজকে আমি নববার্তা প্রসঙ্গে কাজ করছি। অনেক সময় স্যার বলেন, একদিন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি যে কোনো একটা অসুবিধার জন্য আমি খুব বেশি দুঃখিত হয়েছিলাম, আমি ভাবলাম আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না। তখন স্যার আমাকে বলল, বড় একটা পাথর এনে দিই, তুমি ওটাকে কিভাবে ভাঙবে? বললাম ফেলে দিব, কিছু দিয়ে ভেঙে দিব, ভেঙে যাবে। স্যার বললো ঠিক আছে, এরকম তো সবাই ভাঙে, এক ফোঁটা জল কি কোনোদিন বড় পাথরটাকে ভাঙতে করতে যায়? এখন আমি এই প্রোগ্রাম সেরে আমি আমার অফিসেই যাব, প্রত্যেকদিন রবীন্দ্র সদনকে দেখে মাথাটা একবার নিচু করে যাই, কারণ মাস কমিউনিকেশনটা এখান থেকেই পাস করেছি আর এখান থেকে সবকিছু পেয়ে আজকে আমি নববার্তা প্রসঙ্গে কাজ করছি। অনেক সময় স্যার বলেন, একদিন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি যে কোনো একটা অসুবিধার জন্য আমি খুব বেশি দুঃখিত হয়েছিলাম, আমি ভাবলাম আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না। তখন স্যার আমাকে বলল, বড় একটা পাথর এনে দিই, তুমি ওটাকে কিভাবে ভাঙবে? বললাম ফেলে দিব, কিছু দিয়ে ভেঙে দিব, ভেঙে যাবে। স্যার বললো ঠিক আছে, এরকম তো সবাই ভাঙে, এক ফোঁটা জল কি কোনোদিন বড় পাথরটাকে ভাঙতে পারবে? বললাম না, কোনোদিন তো জল কিভাবে পাথরকে ভাঙে? স্যার বললো ওই পাথরটাকে একটা কলের নিচে যদি ট্যাপের নিচে বসে একটা ফোঁটা ফোঁটা করে যদি রেখে দাও না, একটু সময় পরে আসো, একটা বছর কত বছর পরে আসো, দেখবে পাথরটা ক্ষয় হয়ে গেছে। মনে পড়ে আজও সেই কথাগুলো, যে যতই শক্ত জিনিস কঠিন জিনিস জীবনে আসুক না কেন, সামান্য একটা জলের ফোঁটা তোমাকে ভাঙতে পারে। এখানে অনেক আছো, তোমরা হয়তো ভাবছো মাস কমিউনিকেশন পরে কি আমাদের লাভ হবে, আমরা কি জীবনে এগোতে পারবো? ডিগ্রি পড়ে অনেকে বিএড পড়বো, অনেকে ডিএলএড পড়বো, অনেকে হয়তো এমএ পড়বো মাস কম নিয়ে, অনেকে হয়তো অন্য সাবজেক্ট নিয়ে পড়বো। ডিগ্রি পড়েও কাজ করা যায়, আমি করছি। ডিগ্রি পড়েও কাজ করা যায়, আমি করছি নববার্তা প্রসঙ্গতে। স্যারের মতন একজন তোমরা বড় দাদা পেয়েছো, আমি বলবো স্বার্থের কথা, হাত ছাড়বে না, হাত ছাড়লেই লস। আমি একটা ভালো দাদা পেয়েছি আমার স্যারকে, আমি হাত ছাড়িনি, আজকে আমি এই জায়গায়। কিন্তু কোনোদিন স্যার তোমাদেরকে নোটস দিবে না, ওইটা কমপ্লেন সারা জীবন থাকবে। দেন কি দেন না বলো, নোটস কোনোদিন দেবেন না উনি লাগলে গুগল থেকে যে টপিকটা থাকবে তোমাদেরকে বুঝিয়ে বলবে, বাকি তোমরা গুগল থেকে নোটস কোনোদিন পাবে না। হ্যাঁ পাবে একটা জিনিসের নোটস, সেটা হলো কি জীবনের, আর কোনোদিন সেটাকে মোবাইলে ক্যাপচার, ডায়েরিতে ক্যাপচার কোনোদিন করবে না, সেটাকে রেখে দিও মনে আর মাথায়, একটা সময় কাজে আসবে। আমি হয়তো সময় নষ্ট করছি, স্যার বলেছিল রিডার হতে গেলে কি কি দরকার, আমার মনে হয় এটা আমার বলার দরকার নেই, যে জায়গায় স্যার আছে এটা বলা মানে স্যারকে, আমার মনে হয় না ওইটা আমার বলতে লাগবে। কিন্তু হ্যাঁ ছোট ছোট তোমাদেরকে কিছু ট্রিক্স দিব, শর্ট ট্রিক্স যেগুলোকে বলে, তোমরা ভাষা সম্বন্ধে জানো, মাস কমিউনিকেশন নিয়ে পড়ছো বলে বাংলাকে ছাড়বে না, বাংলা খুব দরকার হয় সাংবাদিকতায়, খুব বেশি দরকার হয় বাংলা শব্দগুলোকে, তোমাদের মধ্যে মিষ্টতা থাকতে লাগবে। আর একটা জিনিস থাকতে লাগবে, সেটা হলো কি ধৈর্য, ঘাবড়ে গেলে চলবে না ভাই, সাহস রাখতে লাগবে। একটা সময় আমার মা, আমার নিজের আপন ভাই বা আমার নিজের আপন বড় ছোট ভাই বোন নেই, আমি একাই,
আমার বাবা একটা সময় বলেছিল তুমি যা চাও আমি তোমাকে সব সব দিব, কোনোদিন স্কুটি দিব না মেয়ের ভয় যদি মেয়ে অ্যাক্সিডেন্ট করে। সেই বাবা আজকে এই পেশায় ঢোকার পরে আমাকে বলো, নিজের থেকেই বলো তুমি স্কুটি কিনো, স্কুটির দরকার। লাইফ চেঞ্জ হয়, জীবন সবসময় একই থাকে না, জীবন চেঞ্জ হয়। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাংলা ভাষায় জোর দাও, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেটা জানা দরকার। আমি আমার কথা একটা জিনিস বলবো, আমি আগেও লেখার কদরে, আমার একটা কদর ছিল, একটা লেখার উৎসাহ ছিল, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, স্যারকে হাতছাড়া করবে না। আবারও বললাম, স্যার কিন্তু খুব ভালো পড়ান। সিলেবাস কমপ্লিট করবেন না, আমি বলছি স্যার খারাপ পাবেন না, আমি জানি স্যার আমাকে বকা দিবেন। সিলেবাস কমপ্লিট হবে না হয়তো সেমিস্টারের, কিন্তু হ্যাঁ ভাই, জীবনের সিলেবাস স্যার কমপ্লিট করে দেন। আমি আবারও লাস্টে একটা কথা বলছি স্যারকে, যে ছোট মুখে হয়তো অনেক বড় কথা বলেছি স্যার, কিন্তু আপনার ঋণ আমার দ্বারা শোধ করা এই জীবনে সম্ভব না। ধন্যবাদ। বলে কথা বলে সুন্দরভাবে বাংলা, এবং আমার চোখে দেখা এবং কানে শোনা দুটো যদি একসঙ্গে চলতে থাকে তাহলে দেখবে আমার প্র্যাকটিসটাও আমি করতে পারবো, এবং যে জায়গায় আমার গন্ডগোল সেই গন্ডগোলগুলা শুধরে দিতে পারবো। তোমরা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের যেসব চ্যানেল, বাংলা চ্যানেল আছে, নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলগুলা যারা নিউজ রিডার আছে তাদেরকে ফলো করুন, এবং তাদের মধ্যে অনেক আছে খুব দুঃখভাবে নিউজ পড়ে না, এগুলো তাদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে যারা কথা বলে তাদেরকে একটু ফলো করো, এবং তাদের কথা শুনে তাদের রেকর্ডিং গুলো দেখে তোমরা নিজেদেরকে চেষ্টা করো ওদের মতো কিভাবে হওয়া যায়। তাহলে ওদের মতো হওয়া যায় যদি একজন বড় মানুষকে সামনে রেখে চলতে থাকো, তাহলে বড় মানুষ সেই জায়গায় হয়তো বা তুমি পৌঁছতে একটু দেরি হবে, কিন্তু ছোট ছোট ধাপগুলো কিন্তু তুমি পেরিয়ে যেতে পারবে। যে সবার আগে এই চেষ্টাটা সবাই মিলে করবে, যে আমরা যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু শুদ্ধ বাংলাও না, সেটার কিন্তু কোনো রিকগনিশন নেই কোনো জায়গায়, বুঝতে পারছো? কাজেই এই ভাষাটা শুদ্ধ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বলার জন্য বলি যে দিব্যেন্দু স্যার আসাম ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কর্মরত আছেন। উনি প্রফেশনালি কোনো ফটোগ্রাফার নয়, কিন্তু ফটোগ্রাফি ওনার প্যাশন, তাই উনি নিজে, যদিও এক সময় ছিল যে উনি ক্যামেরা কেনার মতো কোনো পয়সা ছিল না, কিন্তু লোন নিয়ে ক্যামেরা কিনেছেন। কোনো শিক্ষায় শিক্ষিত হননি, কিন্তু নিজে ইউটিউব থেকে সবকিছু ইনফরমেশন ডাউনলোড করে 4-5 বছর লাগাতার কন্টিনিউ পড়াশোনা করে কিভাবে ফটো তুলতে হয়, কম্পোজিশন কি, ফটোগ্রাফি কি জিনিস, সেটা শিখেছেন। এবং যার দরুন আজকে এত বছর ধরে উনি ফটোগ্রাফি করছেন, এবং ভারতের অনেক অনেক জায়গায় গিয়ে উনি ফটোগ্রাফি করেন, এবং ওনাকে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। এবং ওনার ফটোগ্রাফ ভারতে নয়, বিশ্বের কোনায় কোনায় ফটোগ্রাফি পাবলিশ হয়েছে, সেটা আমাদের গর্বের বিষয়। আর আজকে ওনাকে পেয়ে আমরা অনেক ধন্যবাদ করছি। থ্যাংক ইউ স্যার। মুহূর্ত হয়ে দাঁড়িয়ে থাকে যখন আমাদের এই স্টুডেন্ট যখন কোনো কিছু ভালো কাজ করে এবং নিজের নামের সাথে সাথে শিক্ষকেরাও পরিবারের সবার নাম যখন রোশন করে, তখন টিচার হিসাবে একজন শিক্ষক অনেক প্রাউড ফিল করে। তাই আমি আমাদের মধ্যে উপস্থিত স্নেহা দাস, মাস কমিউনিকেশনের স্টুডেন্ট, যিনি আজ নববার্তা টুডেতে নিউজ রিডারের রূপে কর্মরত আছেন, তাই আমি ওনাকেও আমি আমন্ত্রিত করি যে উনিও এসে আমাদের স্টেজকে অলঙ্কৃত করেন।